কখনো আম তো কখনো চাল, রেশ কাটতে না কাটতে আবার মশলার উপর নিষেধাজ্ঞা। সব মিলিয়ে একের পর এক নিষেধাজ্ঞায় বিপর্যস্ত ভারতীয় কৃষিপণ্য। প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক বাজারে ভারতীয় কৃষিপণ্যের মান নিয়েও বিশ্ব বাজারে কি ইমেজ সংকটে পড়তে যাচ্ছে ভারতীয় কৃষিপণ্য? চলুন বোঝার চেষ্টা করি। সঙ্গে আছি তামান্না খন্দকার। গত মার্চে আমকে কেন্দ্র করে এই নিষেধাজ্ঞার শুরু। লখনউয়ের একটি আম ও সবজি জীবাণুমুক্তকরণ কেন্দ্র পরিদর্শনে গিয়ে আম জীবাণুমুক্তকরণ পরীক্ষা ও সনদ দেওয়ার প্রক্রিয়ায় ত্রুটি দেখতে পান জাপানি পরিদর্শকরা। এরপর ৩১ মার্চ ভারতীয় আম আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করে টোকিও। জানায়, যতক্ষণ না ব্যবস্থাপনার মান উন্নত হয়েছে বলে নিশ্চিত হবে টোকিও, ততক্ষণ পর্যন্ত নতুন করে ভারত থেকে আর কোনো আম আমদানি করবে না জাপান। আর এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে আলফানসো, কেশর, ল্যাংড়া, বাঙ্গানাপল্লী, চৌসা ও মল্লিকা, এই ৬ জাতের আম। ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে ভারত থেকে প্রায় $১৫,৪০,০০০ তাজা ও প্রক্রিয়াজাত আম কিনেছে জাপান। অর্থের হিসেবে এর গুরুত্ব খুব একটা বেশি না হলেও এর মূল গুরুত্ব অন্য জায়গায়। কারণ জাপানে আমের কদর বেশ ভালো। দেশটির বাজারে আমের অনুমোদন পাওয়া মানে আন্তর্জাতিকভাবে এর মানের উপর আস্থা তৈরি হওয়া। তাই এই নিষেধাজ্ঞাকে মোটেও অর্থের দিক দিয়ে বিচার করা যাবে না। কেননা এই নিষেধাজ্ঞার প্রভাব কেবল জাপানের বাজারেই সীমাবদ্ধ থাকবে না, অন্যরাও তখন মুখ ফিরিয়ে নেবে ভারতীয় আম থেকে, যার প্রভাব হতে পারে সুদূর প্রসারী। আম নিষেধাজ্ঞার ধাক্কা কাটতে না কাটতেই ভারতীয় চাল নিয়েও দেখা দিয়েছে সমস্যা। গত ১৭ এপ্রিল ৩টি ভারতীয় চাল রপ্তানিকারকের আমদানির লাইসেন্স বাতিল করেছে চীন। তাদের অভিযোগ, চালের চালানে জিএমও বা জেনেটিক্যালি পরিবর্তিত উপাদানের চিহ্ন পাওয়া গেছে। রপ্তানিকারকেরা অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, চালান পাঠানোর আগেই জিএমও মুক্ত সনদ নেওয়া হয়েছিল। অন্যদিকে ভারত সরকারের দাবি, দেশের ধান ও চাল উৎপাদনে জেনেটিক পরিবর্তন করা হয়নি। কিন্তু এরপরও সেই সিদ্ধান্ত থেকে সরে আসেনি চীন। আর এই নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদে ভোগাতে পারে ভারতকে, কারণ দেশটির অন্যতম প্রধান রপ্তানি কৃষিপণ্যই চাল। ২০২৫-২৬ অর্থ বছরেও দেশটির রেকর্ড $১২.৫ বিলিয়ন চাল রপ্তানি করেছে, যা কিনা দেশটির মোট কৃষি পণ্য রপ্তানির ২০%-এরও বেশি। আম ও চালের পর ভারতীয় মশলার মান নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে কীটনাশকের নমুনা পাওয়ায় কয়েক ধরনের ভারতীয় মশলা আমদানি বন্ধ করে দিয়েছে হংকং। ইউরোপীয় ইউনিয়নও ভারতীয় জিরার উপর নজরদারি বাড়িয়েছে। ২০২৪ সালে ভারতীয় মশলা নিয়ে ৩১২টি সতর্কবার্তার পর ২০২৫ সালে জিরার ৩০% চালান পরীক্ষার সিদ্ধান্ত নেয় ইইউ। এ ব্যাপারে খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞদের ভাষ্য, বড় সমস্যা ভারতের কৃষি পণ্যের সরবরাহ ব্যবস্থায়। কৃষক থেকে সংগ্রাহক, ব্যবসায়ী ও প্রক্রিয়াজাতকারী অনেক ধাপ পেরিয়ে পণ্য রপ্তানি হয়, কিন্তু কোন কৃষক কী কীটনাশক ব্যবহার করেছেন সেই তথ্য পাওয়া যায় না। অথচ আন্তর্জাতিক বাজারে এখন জমি থেকে শুরু করে রপ্তানি পর্যন্ত পুরো প্রক্রিয়ার তথ্য বা ট্রেসেবিলিটি চাওয়া হয়, যেখানে ভারতের বড় ঘাটতি রয়ে গেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কৃষি পণ্য উৎপাদনকারী দেশ হয়েও রপ্তানিতে ভারতের অংশ মাত্র ২.৪%। এর অন্যতম কারণ মান নিয়ন্ত্রণ, ট্রেসেবিলিটি, কোল্ড স্টোরেজ ও সরবরাহ ব্যবস্থার দুর্বলতা। তাছাড়া ভারতে নিবন্ধিত প্যাক হাউস মাত্র ২০৭টি, যার ৭২%ই মহারাষ্ট্রে। এর বাইরে কোল্ড স্টোরেজের অভাব ও উচ্চ পরিবহন খরচ তো আছেই। সমস্যা এখানেই শেষ নয়। ভারতের ৮৬%-এর বেশি কৃষক ২ হেক্টরের কম জমিতে চাষ করেন। ফলে একই মান বজায় রেখে বড় পরিসরে কৃষি পণ্য উৎপাদন করতে পারেন না তারা। কৃষিপণ্য রপ্তানির এই সংকট নিরসনে এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে ভারত। গত এক দশকে স্বীকৃত পরীক্ষাগারের সংখ্যা ২২ থেকে ৮৯-তে উন্নীত করেছে। একই সময়ে অনুমোদিত রপ্তানি সনদের সংখ্যা ৬১,০০০ থেকে বেড়ে ১,৭০,০০০ হয়েছে, যদিও এটিও যথেষ্ট নয়।
তাছাড়া ভারতের সামনে এখনো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দেশটির সরকার পরীক্ষাগার বাড়ানো, কীটনাশক ও অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ পরীক্ষা জোরদার করা এবং আফলাটক্সিনের মতো ক্ষতিকর উপাদান শনাক্তকরণ ব্যবস্থা শক্তিশালী করার কথা জানিয়েছে। ডিজিটাল প্রযুক্তি এবং নমুনা পরীক্ষার মাধ্যমে সমস্যা দ্রুত শনাক্ত করার পরিকল্পনাও করা হচ্ছে। লক্ষ্য, ভারতীয় রপ্তানিকারকেরা যেন আন্তর্জাতিক বাজারের কঠোর খাদ্য নিরাপত্তা মান পূরণ করতে পারেন এবং একই সঙ্গে বিশ্ব বাজারে ভারতের কৃষি পণ্যের অবস্থান ধরে রাখা যায়। কিন্তু এত কিছুর পরও দেশটি কৃষি পণ্যের ওপর সাম্প্রতিক এই নিষেধাজ্ঞা দেখিয়ে দিচ্ছে নিরাপদ খাদ্য উৎপাদনের আন্তর্জাতিক মান পূরণে এখনো কতটা পিছিয়ে ভারত।